সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, একজন রাজনীতিবিদ আর একজন সিনিয়র সাংবাদিক। পরিচয় করে দিয়ে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সবাই তাকে চেনেন। তার পেশা হচ্ছে অ্যাডভোকেট, সাবেক সংসদ সদস্য আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। স্বাগত জানাচ্ছি আপনাকে। মাসুদ কামাল এই মুহূর্তে জনপ্রিয় টক শো আলোচক, সিনিয়র সাংবাদিক। মাসুদ, আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। আলাল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকের শিরোনাম হচ্ছে দেশ আজ কোন পথে? আমরা কি সঠিক পথে আছি নাকি আমরা পথ হারাচ্ছি? না, পথ হারাই নাই, তবে পথ হারানোর মতো একটা ক্রস রোডে গিয়ে দাঁড়িয়েছি বোধহয়। কেন? আমাকে সেটা মনে হচ্ছে। কারণটা হচ্ছে ওই ভদ্রলোকের নামটা আমার খেয়াল নেই, একজন মার্কিন অভিনেতা, খুব নামকরা। উনি বলেছিলেন যে সত্য কথাটা খুব রসালোভাবে বলো, না হলে কিন্তু তোমার বিপদ আছে। সত্য কথাটা হচ্ছে এই যে এর মাঝখানে দেখলাম গাজীপুরের সাফারি পার্ক থেকে একটা নীল গাই হারিয়ে গেছে, 5 দিন পরও তাকে ফেরত পাওয়া যায় নাই। একইভাবে এই জুলাই আগস্টের দিকে নেতাকর্মীদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজন ওসি, তিনি থানা থেকে পালিয়ে গেছেন, তাও প্রায় 10-12 দিন হয়ে গেছে, তাকেও খুঁজে পাওয়া যায় নাই। আবার 17 বছর দাপটের সাথে দেশ শাসন করে সব কিছু নিজেদের কর্তৃত্ব নিয়ে রানীর মতো আচরণ করে পুরোপুরি টিম সহ দেশ থেকে পালিয়ে গেছেন, 6 মাস পরেও তাদের এখন পর্যন্ত কোনো খবর নেই, খবর পাওয়া যায় নাই আওয়ামী লীগ। আচ্ছা, এই যে একটা শূন্যস্থান হয়েছে না বিভিন্ন জায়গায়, একদম সাফারি পার্ক থেকে বঙ্গভবন, গণভবন পর্যন্ত, এই জায়গাটায় কিছু কিছু উই পোকা, কিছু কিছু তেলা পোকা, এদের আবাসস্থল গড়ে ওঠার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এখন এই উই পোকা, তেলা পোকা কিন্তু আস্তে আস্তে কাটে, কিন্তু যখন দেখা যায় যে কাটাটা অনেকখানি হয়ে গেছে, তখন ওই জিনিসটার যত সৌন্দর্য থাকুক, ওইটুকু কাটার জন্য ওটার আর কোনো গুরুত্ব থাকে না। তো দেশটাকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য একটা কিছু আড়ালে আবডালে হচ্ছে বলে অনেকেই মনে করেন, আমিও ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে। কেন এই আশঙ্কাটা? কেন এই আশঙ্কাটা হচ্ছে এই কারণে, আপনি দেখেন কোনো একটা সেক্টরে এই সরকার হাত দিয়ে কোনো জনকল্যাণমূলক কোনো কাজ করতে পেরেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত পেরেছে? নানা অজুহাত দেখাচ্ছে, নানা রকমের কারণ দেখাচ্ছে, এগুলো তো আগের সরকারও দেখাতো। সংস্কার এত বড় কাজ। হ্যাঁ, ঠিক আছে, তো সংস্কার তো একটা অন্তহীন প্রক্রিয়া। তো ওনারা যেভাবে অফিস করেন, এই সম্মানিত উপদেষ্টারা যেভাবে কর্মকাণ্ড করেন, সারাদিন ওনারা কাজই তো রুটিন মাফিক হয়ে গেছে, যে অফিসে যাব, ঠিক অফিস টাইমের ফাঁকে ফাঁকে কতক্ষণ কথা বলবো মিডিয়ার সঙ্গে, অফিস টাইম শেষ হলে পরে আবার বাসায় যাব বা কোনো কালচারাল অনুষ্ঠানে যাব। এইভাবে তো দেশ চলবে না বা দেশ চলতে পারে না, যে কারণেই এটা ডিরেলড হওয়ার একটা বড় আশঙ্কা দেখা দিয়েছে। না, অন্তর্বর্তী সরকার মানে তো আপদকালীন একটা সরকার। জি, তো আপদকালীন সরকারের কাজ কি? আপদকালীন সরকারের কাজ তো হচ্ছে আপদ বাড়িয়ে দেয়া জনগণের। এই আপদকালীন সরকারের জনগণের আপদ বাড়িয়ে দিয়েছে, দ্রব্যমূল্য ঠেকাতে পারেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক করতে পারেনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে, বিএনপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, কোনো কোনো দলের সঙ্গে আবার ঘনিষ্ঠতা বেড়েছে যাদের জনগণের মধ্যে শিকড় নেই, এরকম কোনো কোনো দলের সঙ্গে। তো সেই জিনিসটার মধ্য দিয়ে মানুষ একটা আশঙ্কার মধ্যে আছে যে এই আপদকালীন সরকারকে যে উদ্দেশ্য নিয়ে মানুষ সর্বাত্মক সমর্থন দিয়েছিল, সেটা উল্টোভাবে চলে এসে এখন আপদ হয়ে ঘাড়ে বসে গেল কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ আপনি দেখবেন যে যেখানে যাবেন মানুষের কাছে জিজ্ঞাসার কোনো শেষ নাই যে ভাই এটা কেন হচ্ছে, ভাই এটা কেন হলো, ওইটা হলো কেন, একটু ভালো হলো না কেন, কোনো কিছুতেই কোনো কিছু মানে তালগোল পাকিয়ে ফেলেছে, আর সব কিছুতেই কোনো কিছুতেই কোনো সুনির্দিষ্ট সমাধানের দিকে যেতে পারছে না। আর পরামর্শ নেওয়া যেটা অভিজ্ঞদের কাছ থেকে, সেই কাজটাও করতে ওনাদের কেমন যেন একটা অনীহা। আপনি দেখেন ডক্টর ইউনূস সাহেবের তো যথেষ্ট সম্মান রয়েছে সারা পৃথিবীতে, ওনার তো এত ঘন ঘন বিদেশ সফরের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কারণ এটা তো এমন না যে যেখানে যাচ্ছেন তারাই যে খরচ দিচ্ছে, তো আমাদের জাতীয় বাজেট থেকেই তো যাচ্ছে। তো এখন যে আমাদের দুর্ভোগ বা দুর্যোগ, সেই সময়টা ওনার এগুলোতে না গেলে কী হয়? সুইজারল্যান্ডে যে অনুষ্ঠানটায় গিয়েছেন, এখানে যত ছোট টিম নিয়ে যাক আর যে করেই যাক, এটা খুব বেশি প্রয়োজন ছিল আমার কাছে অন্তত মনে হয় না। এরকম অনেকগুলো সফর উনি করেছেন ইতিমধ্যেই, যেগুলোর কোনো প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয় না। এটা তো একটা ছোট ব্যাপার, এটা তো কিছু না, কিন্তু ঘটনা হলো যে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি কোন পথে আছে? ঠিক আছে না, বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিটা মোটেই ঠিক নেই, মোটেই ঠিক নেই। কারণ যেটা ওনারা দেখাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন,
এবং যতই মিডিয়ার সামনে বলছেন যে এতে খুব বেশি করে সমস্যার সমাধান হবে না, যদি ঠিকই থাকতো তাহলে ভ্যাট এবং অন্যান্য জিনিস নতুন কিছু আইটেমের উপরে চাপিয়ে দিয়ে আবার থুক্কু বলে ফেরত নিতে হলো কেন অল্প সময়ের মধ্যে? আবার কোনোটা সেইখান থেকে আবার কাটসাট করে রেখে দেওয়া হলো, বলো যে এটা ঠিক আছে। আমরা দেখি সচিব নিয়োগ দিচ্ছে, 6 ঘন্টার মধ্যে আবার সে অর্ডার প্রত্যাহার করছে। তো এইটা তো এক্কা দোক্কা খেলা না, যে ছোটোবেলায় এক্কা দোক্কা খেলা দেখেছি, তো এক্কা দোক্কা খেলার মতো যে এই কোর্টে আছি, মন চাইলো লাভ দিয়ে ওই কোর্টে চলে গেলাম, খালি পেয়েছি এই জন্যে। এটার জন্য তো একটা গবেষণা ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক কর্মকাণ্ড প্রয়োজন। সেটা যেমন একদিকে, আরেকদিকে আমার কাছে মনে হচ্ছে, এটা ব্যক্তিগত মত আমার, যে আমলাতান্ত্রিক একটা জটিলতার মধ্যে সরকার পড়ে গেছে। আপৎকালীন সরকার যেন ব্রোকারদের উপর নির্ভরশীল বেশি হয়, সেই কলাকৌশলটা ব্রোকারটা ভালোভাবে চালাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে। মাসুদ কামাল, একজন রাজনীতিবিদের কণ্ঠে আমরা শুনলাম যে দেশটা ঠিক পথে যাচ্ছে না। আপনি সাংবাদিক হিসাবে তো ন্যাচারালি আপনার দৃষ্টিকোণ হবে অন্যরকম। আপনি কীভাবে মূল্যায়ন করবেন? না, আমি উনি রাজনীতিবিদ আর আমি সাংবাদিক, দুই পেশায় হলে যে দুজনের উপলব্ধি ভিন্ন হবে তেমন নাও হতে পারে, তেমন নিশ্চয়তা নেই। আচ্ছা, যখন বৃষ্টি হয় না তখন সাংবাদিকের গায়ে লাগলে রাজনীতিবিদের গায়েও লাগে। এই দেশে একই তো জায়গায় থাকি আমরা, উপলব্ধিটা একই রকম। জি। তো আমি ওনার সঙ্গে খুব একটা দ্বিমত কিন্তু করব না। আমিও মনে করি যে ওনারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন তা না, এবং বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ওনারা যা কাজকর্ম করছেন, এখানে আমার কাছে মনে হয় যে কাজের চেয়ে অকাজই বেশি হচ্ছে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, দেখবেন ছাত্ররা যারা এই আন্দোলনের মানে নেতৃত্ব এবং কৃতিত্বের দাবিদার, স্বঘোষিত নিজেরাই বলে ওনারাই নাকি সব করেছেন, ঠিক আছে, বলুক, বাচ্চা মানুষ বলুক, সমস্যা নেই। তো তারাও যে জিনিসটা চায় তার সঙ্গে কিন্তু এই সরকার তাল মেলাতে পারে না। যাদেরকে এই সরকার নিজেরাই বলে আমাদের প্রথম এমপ্লয়ার, তারা এমপ্লয়ারদের সঙ্গেও তারা তাল মেলাতে পারে না। আর আমরা জনগণ তো কেউ না, জনগণ তো দুধ ভাত, তাই না? আমাদের তো আমরা কি বলি কি না বলি কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কতগুলি এক্সাম্পল দিই আপনাকে। দেখবেন ছাত্ররা প্রায়ই বলে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। এটা কিন্তু তাদের একটা মুখস্থ উচ্চারণ। সংস্কারটা তাহলে গুরুত্বপূর্ণ। তো সংস্কারের নামেই বা কি হচ্ছে? সংস্কারের নামে কি হচ্ছে? ওই দিন দেখলাম, এখন এটা ঘোষিত হয় না, কিন্তু জানা গেল এই দেশটাকে নাকি 4টা প্রদেশে ভাগ করবে। হ্যাঁ, 4টা প্রদেশে পুরানো। আচ্ছা ভাবেন তো একটা জিনিস, 4টা প্রদেশ না, 4 জায়গায় 4টা সংসদ, কারণ প্রাদেশিক সংসদ তো হবে একটা, সব তো এক জায়গায় হবে না, ওই জায়গায় হবে। 4টা সংসদ, 4টা স্পিকার, 4টা মুখ্যমন্ত্রী, তারপরে আপনার 2টা ইলেকশন, একটা আপনার প্রাদেশিক পরিষদ, একটা জাতীয় পরিষদ। ভাবেন আপনি দেশটা কতটুকু? দেশের জনসংখ্যা যতই হোক, প্রদেশের জন্য কিন্তু আপনার ভৌগোলিক আয়তনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা কিন্তু জনসংখ্যার উপর ডিপেন্ড করে না। কিন্তু আপনি দেখবেন ভারতে অনেকগুলি প্রদেশ আছে, এবং এই ভারতের প্রদেশগুলো কিন্তু অনেক জায়গায় দেখবেন অনেক জনসংখ্যা, অনেক জায়গায় দেখবেন একদম কম জনসংখ্যা। গোয়া জনসংখ্যাই নাই, এটা প্রদেশ তো, প্রদেশ। তাহলে কি কারণে এটা হয়? এটা হলো ভৌগোলিক কারণে হয়। এটা জনসংখ্যার ভিত্তিতে হলে তো সব প্রদেশ সমান হতো, তত হয় নাই ওখানে। তো ওই দেশে এখন দেখেন আপনার তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষারই কোনো মিল নাই, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের ভাষার কোনো মিল নাই, 14-15টা ভাষা। তো আমাদের একটা কালচার, একটা ভাষা, তার মধ্যে আপনি 4টা প্রদেশ করবেন। আবার দেখলাম সাখাওয়াত সাহেব বলছেন না 5টা প্রদেশ করতে হবে, এটা করে উনি আবার একটা লেখাও লিখে ফেলাইছেন, 5টা প্রদেশ। এর আগে শুনছিলাম 2013 সালের দিকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলছিলেন যে 17টা প্রদেশ লাগবে। তারও আগে 2010 সালে শুনছিলাম এরশাদ সাহেব বলছিলেন 7টা প্রদেশ লাগবে, কারণ তখন 7টা বিভাগ ছিল। এদের উনি চাইলে 7টা প্রদেশ লাগবে। তো এগুলি কি তগলুকি কাণ্ড? এরশাদ সাহেব যেটা 2010 সালে বলে গেছেন, সেই জিনিসটা বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে 2024 সালে এসে বিপ্লবের নামে। এরা করবে সংস্কার, এদের মাথার মধ্যে কিছু আছে, নতুন কিছু আছে। আপনি দেখবেন ছোট বাচ্চাদেরকে যদি আপনি একটা ভূত আঁকতে বলেন না, ওরা দেখবেন কাগজ কলম নিয়ে এমন কিছু একটা আঁকবে যেটা একদম মানুষের মতোই, খালি সাইজে একটু বড়, আর হয়তো 2টা চোখের জায়গায় 3টা চোখ,
দুইটা শিং, বড় বড় দাঁত, এই তারা কিন্তু এর বাইরে যাইতে পারবে না। কারণটা কি, ওদের কল্পনার দৌড় ওই পর্যন্ত। তারা কিন্তু এই কল্পনাটাকে একটু বিবর্ধিত করে আঁকে। ওনাদের অবস্থা হচ্ছে ছোট বাচ্চার মতো। তো এই প্রদেশ যে মাথার মধ্যে ঢুকছে, একটা কিছু নতুন কিছু দিতে হবে যেটা নিয়ে আলোচনা হয়। তো দিয়ে প্রদেশ এখন একজন বলছে 7টা, একজন বলছে 17টা, একজন বলছে 5টা, তাহলে আমরা 4টা রাখি, হইল। তো এইগুলি সংস্কার কিন্তু এটা কাদের দাবি? ছাত্রদের দাবি। এবং ছাত্রদের দাবিকে ওরা এইভাবে ফলো করতেছে। আরেকটা তো সংবিধান সংস্কার করছে, ধর্মনিরপেক্ষতা নাই, খুব ভালো নাই। তারপর আবার রাষ্ট্র ধর্ম নিয়ে কী কয়, তাতে কিছু বলে না। রাষ্ট্র ধর্ম নিয়ে কিন্তু কোনো আওয়াজ দেয় না। কেন আওয়াজ দেয় না? প্যাদানির ভয়ে, জাস্ট প্যাদানি খাওয়ার ভয়ে, ভয় পাইছে এদেরকে। আবার ছাত্রদেরকে খুশি করার জন্য আবার আরেকজন আমাদের যে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কার 21 বছরে নাকি হবে, সংসদ সদস্য হবে, থিওরি দিতেছে। আবার আরেকজন বলতেছে 10% তরুণকে নমিনেশন দিতে হবে। কি কারণে? এদেরকে খুশি করার জন্য। নির্বাচন কমিশন যারা সংস্কার করতেছে এরা আবার বলতেছে মানে স্বতন্ত্র প্রার্থী যদি হয় তাহলে 500 জনের সিগনেচার আনতে হবে এবং তার জন্য হলফনামা আনতে হবে। এটা কিভাবে সম্ভব? এটা উনি জানেন না। এটা কেন করা হলো? এটা করা সিম্পল তো, যদি শেষ মুহূর্তে আওয়ামী লীগকে ইলেকশনে আসতে দেওয়া না হয়, কোনোভাবে আইন টাইন করে না হয়, তাহলে আওয়ামী লীগের লোকজন যদি স্বতন্ত্র দাঁড়িয়ে যায় ওইটা ফেরানোর জন্য। এটা অন্য কোনো দেশে কি আছে এইভাবে? কোথাও নেই। উনি আবিষ্কার করছেন ওনাদের উপর মস্তিষ্ক থেকে। আজকে আবার বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মিস্টার মজুমদার কি বলছে যে এই মানে যারা নাকি এই গণহত্যার সঙ্গে যে দল জড়িত তাদেরকে ইলেকশনে আসতে না দেওয়ার সব ব্যবস্থা নিয়ে এখানে রেখেছেন। উনি বলেছেন এটা। এখন দল না ব্যক্তি, আপনার একটা কথা বলেন, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আওয়ামী লীগ গণহত্যা করছে, ওকে সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আবার এই আদালত যেটা করছেন, এই আদালতে কি করছেন? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে? হয় নাই কিন্তু। মামলা হয়েছে ব্যক্তির বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করছেন, অমুকের বিরুদ্ধে মামলা করছেন, তা মামলা করছেন। যাদেরকে মামলা করছেন তাদেরকে ওখানে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে? কারণ আদালত তাই বলে। তাই তো, থাকতে হবে। দুই পক্ষে বলবে কথা। তাহলে এখন যদি আপনি বলেন না আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি গণহত্যা করেছ, অতএব তোমার ফাঁসি, দেয় না কেন? দিয়ে দিলেই পারে। দেয় না এই কারণে ওইটা করলে সারা দুনিয়ার কাছে ওনারা কোনো ব্যাখ্যা দিতে পারবে না। মূল কারণ তো এটাই, যেটা ওইটা যদি আপনি না পারেন তাহলে এইটাও আপনি ছেড়ে দেন, যে আপনারা বলেন যে এই পার্টিটা গণহত্যার সঙ্গে জড়িত ছিল অথবা গণহত্যাকে সাপোর্ট দিয়েছে, জনগণ এই পার্টিটাকে প্রত্যাখ্যান করবে। উপায়টা কি? ইলেকশনে আসতে দেন। আপনি বলছেন না নির্বাচনে আসতেই দিবেন না, প্রত্যক্ষভাবে আসতে দেবেন না, পরোক্ষভাবে আসতে দেবেন না, এই জন্য আপনি ব্যবস্থা করছেন। মজুমদার সাহেবের ভাবভঙ্গি থেকে মনে হইতেছে উনি যে নির্বাচন সংস্কারটা করতেছেন এটা হলো কি এই সামনে নির্বাচনটাকে মাথায় রেখে। ওনাকে তো এই জন্য সংস্কার করতে বলা হয় নাই। এটা তো ডেমোক্রেটিক না এই সিদ্ধান্তটা। কোন অবস্থাতে একটা লোক দাঁড়াইতে চাইবে যে 500 লোকের সিগনেচার নিবে, বলবে এটা বিপ্লবের চেতনা থেকে হইছে। বিপ্লবের চেতনা এই কথা বলবে। ওইটা আপনি যদি প্রতিবাদ করতে যান তাহলে কিন্তু আপনি ফ্যাসিবাদের দোষ হয়ে যাবেন। আরেক সমস্যা। অনেক ধন্যবাদ। কি রাজনীতিবিদ কি বলেন? না, মাসুদ ভাই যে কথাগুলো বললেন এই কথাগুলোর সঙ্গে তো বাস্তব পরিস্থিতির যথেষ্ট মিল আছে। হয়তো মনে হচ্ছে যে না উনি খুব কঠিন ভাষা ব্যবহার করছেন। বৃষ্টি দিয়ে শুরু করেছেন, তো বৃষ্টিতে বাংলায় বলে কাক ভেজা বৃষ্টি, কিন্তু ওই বৃষ্টিতে শুধু কাক তো ভেজে না, মানুষ ভেজে, গাছপালা ভেজে, পশু পাখি ভেজে, সবাই ভেজে। ওই রকম আর কি, ক্যাটস অ্যান্ড ডগসের মতো অবস্থা। ইংরেজিতে আবার ওটাকে বলে ক্যাটস অ্যান্ড ডগস। কিন্তু শুধু কুকুর বিড়াল তো ভেজে না, ভেজে তো সবাই। এখন ওনাদের কর্মকাণ্ডের কারণে যদি মানুষের জীবনে দুর্ভোগ আরও বাড়ে তাহলে তো এই অন্তর্বর্তীরাও একসময় দেখা যাবে যে মানুষ এদের বিরুদ্ধে নেমে গেছে। কারণ মানুষ তো একটা সীমা পর্যন্ত সহ্য করবে, ধৈর্য ধরবে। তার ধৈর্য ধারণের ক্ষমতাটা শেষ হয়ে গেলে তখন তো সে রাস্তায় নামবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কারণ তারা যেটা বলছেন যে যদি আপনি কিতে ভালো কিছু চান তাহলে আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে। তো এইটা ছিল তাদের বক্তব্য। তো আপনারা অস্থির, এই জন্য আমরা এখনই নির্বাচন নিয়ে নির্বাচন আদায় করে নির্বাচনে জিতে আপনারা ক্ষমতায় যেতে চান, এটা হলো তাদের বক্তব্য। আপনি কি বলবেন? তো মূল বিষয়টা তো সেইখানেই। আপনি যদি মোটা দাগে আমি 2-3টি কথা বলি। ভারতের ট্যুরিজম গাইডে লেখা আছে ইফ ইউ ভিজিট ইন্ডিয়া দেন ইউ কুড সি দি 6 সিজনস ইন অ্যাট এ টাইম। 6টি ঋতুই পাবেন একই সময় ওখানে।
এত বড় অঞ্চলে এরকম প্রকৃতির এরকম বৈচিত্র্য। আবার মিশরের ট্যুরিজম গাইডে লেখা আছে, ইফ ইউ সি দি পিরামিড, ইফ ইউ ওয়ান্ট টু সি পিরামিড দেন প্লিজ কাম টু ইজিপ্ট। বাংলাদেশের ট্যুরিস্ট গাইডে কি আছে লেখা আছে আমার জানা নাই, তবে এখানে বর্তমান প্রেক্ষিতে এটা লিখলে ভালো হয় যে এভরি কান্ট্রি হ্যাজ এ হিস্ট্রি বাট বাংলাদেশ ইটসেলফ ক্রিয়েটস হিস্ট্রি। আপনি যদি এটা দেখেন 1940-এর লাহোর প্রস্তাব থেকে আজকের দিন পর্যন্ত দেখেন কতবার পরিবর্তিত হয়েছে আমাদের পথ নকশা বা পথরেখা যেটাকে বলে, রোড ম্যাপ হিসাবে শব্দটা খুব পরিচিত। আজকেও এসে সেরকম একটা গোলকধাঁধার মধ্যে গোটা জাতি পড়ে গেছে। গোটা জাতি গোলকধাঁধার মধ্যে পড়ার কারণে যদি কারো এরকম কোনো ইচ্ছা বা আগ্রহ জন্মায় যে না আমি এখানে উল্টোপাল্টা কিছু করব, সেটা তো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, কারণ ওনাদের তো সেই অভিজ্ঞতাটা নাই দেশ পরিচালনার। তার মধ্যে আবার এসব উদ্ভট আবিষ্কার করে এক একজন এক এক কথা বলছেন। নিজেদের মধ্যে সমন্বয়হীনতাই তো দূর করতে পারলেন না 6 মাস বসে। নিজেদের মধ্যে যে কোঅর্ডিনেশন, সেইটাই তো টিমওয়ার্ক, সেইটাই তো করে দেখাতে পারলেন না। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব সফলতার সাথে কিন্তু যুদ্ধের মিত্রশক্তির পক্ষে যুদ্ধের সেনাপতিরই দায়িত্ব একরকম পালন করেছিলেন উইনস্টন চার্চিল, কিন্তু যুদ্ধ পরবর্তী নির্বাচনটাই কিন্তু তিনি হেরে গেছেন, জয়লাভ করতে পারেন নাই। এই ইতিহাস তো আমাদের চোখের সামনে আছে। তার থেকেও যদি শিক্ষা না নেয় ডক্টর ইউনূস সাহেবের মতো এরকম একজন সর্বজন শ্রদ্ধেয় মানুষ, তার নেতৃত্বে টিমটা কি যে করছে, এটাই উনি নিজেও অনেক সময় বোঝেন কিনা আমার কাছে মনে হয়, বা উনি জিম্মি হয়ে গেছেন কিনা এটা নিয়েও কিন্তু অনেক জায়গায় অনেক আলাপ আলোচনা হয়। উনি কি আসলে জিম্মি হয়ে গেছেন কারো প্রভাবে? ওখানে কি কোনো আলাদা একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, কিছু ব্যক্তি বা কিছু উপদেষ্টা মিলে, যাদের কোনো একটা নির্দিষ্ট মিশন আছে যে আমরা এদেরকে পক্ষপাতিত্ব করব আর ওদেরকে দাবিয়ে রাখবো যাতে ওরা এখানে ওদের উত্থান না ঘটে, আর যাদের উত্থানের সম্ভাবনা বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ছিল না তাদেরকে একটা জায়গায় তুলে দেব, এমন আলোচনাও কিন্তু আছে রাজনীতিতে। আমি যেহেতু রাজনীতিবিদ, আমার কথার মধ্যে তো রাজনীতিটাই বেশি আসবে, এটাই স্বাভাবিক। ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছে, তারপরে একটা নতুন আইটেমের ব্যাপারে ম্যানেজার এসে জিজ্ঞেস করলো, যে রাজনীতিবিদকে জিজ্ঞেস করলো, স্যার আমাদের যে চিকেন পটেটো দিলাম নতুন আইটেম, এটা সম্পর্কে তো কিছু বললেন না, একটু মন্তব্য করেন স্যার, কেমন হলো, এটা তো আমাদের নতুন আইটেম। হ্যাঁ, তো রাজনীতিবিদ তখন উত্তর দিল যে পটেটো দেখে মনে হলো যে পটেটো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আছে, আর চিকেনের কথা যদি বলেন এটা ম্রিয়মান বিরোধী দলের মতো অবস্থান করছে। তো এখন এই দেশের মানুষ হয়ে গেছে ম্রিয়মান বিরোধী দল, ওনারা হয়ে গেছেন সংখ্যাগরিষ্ঠ পটেটো। তো এই জায়গাটা দিয়ে কোন ঠিকানায় নিতে চাচ্ছেন আমরা আসলে বুঝতে পারছি না। রাজনীতির বহু অভিজ্ঞ মানুষদের সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন যে আমরা তো এটা আসলে বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছে বা কি হচ্ছে। না, একটা লক্ষ্য তো তাদের আছেই, এটা তো স্বাভাবিক, থাকাটাই স্বাভাবিক না, নিশ্চয়ই আছে তারা, নাইলে তারা তো এইভাবে তো চলছে। আমরা হয়তো মনে করতেছি তারা পথ হারিয়েছেন বা এলোমেলো অবস্থা, কিন্তু নিশ্চয়ই একটা কারণ তো কিছু একটা তো আছে। শোনেন, পাকিস্তান আমলে একটা সিনেমার পোস্টার দেখেছিলাম বরিশালে, তখন নায়িকা ছিল নীলু, খুব সুন্দরী নায়িকা। তো নীলু 2 পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, পুরুষের পোশাক পরা, 2 কোমরে 2টা পিস্তল এবং যুদ্ধের পোশাক পরা, আর তার 2 পায়ের নিচ থেকে ট্রেন যাচ্ছে। তো ওই পোস্টার দেখে খুব আগ্রহ করে বাবার পকেট থেকে পয়সা চুরি করে সিনেমা হলে ঢুকেছিলাম যে নীলুর 2 পায়ের মধ্যে থেকে ট্রেন কিভাবে যায় এটা দেখতে হবে, কিন্তু সিনেমা হলে ওই দৃশ্য আর দেখি না। তারপর কি বলতে, এই যে আমরা যে সাবান কিনি, লাক্স সাবান, দেখেন না কি সুন্দরী মহিলাদের ছবি থাকে, তো কিনি তো সাবান, মহিলাকে তো কিনতে পারি না, মহিলার ছবিটা দেখেই খুশি থাকতে হয়। তো আপৎকালীন সরকারের এই কর্মকাণ্ড দেখেই সুখী থাকতে হবে। সমাজের কি বিবর্তন হচ্ছে বা মানুষের জীবনে কোনো ভালো পরিবর্তন আসছে এটা বোধহয় দেখা হবে না, খুব শীঘ্র দেখা হবে না আমার কাছে মনে হয়। আপনার নিশ্চয়ই কোনো কারণ আছে যে কেন দেখা? কারণ এই যে বললাম যে এখন পর্যন্ত ওনারা প্রি টেস্টেই তো অ্যালাউ হতে পারেন নাই, এরপরে টেস্ট, তারপরে হলো ফাইনাল পরীক্ষা। তো প্রি টেস্টেই যদি অ্যালাউ না হয়, টেস্টের জন্যই তো যোগ্য হবেন না, তখন কি হবে? আর অনিশ্চয়তা পড়বে জাতি। অনেক ধন্যবাদ আপনাকে। যেটা বললেন যে টেস্টেই অ্যালাউড না, এই জিনিসটাই জানেন, মানে মূল যে টেস্টে একটা লোক কখন অ্যালাউ হয় না, যখন তার কোনো প্রিপারেশন থাকে না। এই সরকার কি কোনো প্রিপারেশন ছিল? না, ছিল না, এটা তো স্বাভাবিক। এবং এটা প্রধান উপদেষ্টা নিজেও বলতেছেন আমার কোনো প্রিপারেশন ছিল না, উনি শেষ মুহূর্তে আসতেও চায় নাই। কারণ আপনি
একজন লোককে জোর জবরদস্তি করে ধরে এনে পরীক্ষা হলে বসাই দিয়েছেন, অ্যান্ড বসাই দিয়ে আশা করতেছেন তুমি স্ট্যান্ড করো, তুমি এমন মার্কস পাও যে তোমার নাম্বার যেন সর্বোচ্চ হয়। এটা আমি দোষটা কি ওনাকে দেবো না আপনাকে দেবো? আপনাকে দিব। আর ওনাকেও দিব। ওনাকে কোথায় দিব? যে বাবা তুমি পারবা না, ফেল করবা, যাই না কোনো পরীক্ষা হলে বসলা, যতই তোমাকে টানাটানি করুক, তুমি কেন বসলা? একটা লোক যদি বোঝে যে আমি আসলে অতটা ক্যাপাবেল না, অথচ আমাকে এই চেয়ারে থাকতে হবে, কারণ পুরো জাতির ঐক্যের স্বার্থে আমাকে থাকতে হবে, তাহলে ওনার কি করণীয়? ওনার করণীয় হলো ওনার আশেপাশে এমন এমন সহযোগী লোককে বেছে বেছে আনা, যাতে নাকি ওনাদের দক্ষতায় ওনার অদক্ষতাটা চাপা পড়ে যায়। এটা কিন্তু একজন মানে ক্রিয়েটিভ এবং ক্যাপাবেল লোকের মানে বৈশিষ্ট্য হওয়া উচিত। ইউনূস সাহেব কি বললেন কয়েকদিন আগে, যে নুরুল কবিরকে একটা ইন্টারভিউ দিলেন, উনি কি বললেন? উনি বলেন উনি নিজেও শিখতেছেন, দেখি কি হয়। আচ্ছা, তারপরে নুরুল কবির একটা প্রশ্ন করলো, আপনার উপদেষ্টাদের অনেকেই তো ক্যাপাবেল না। উনি বললেন যে আমি ওনাদের কি বলবো, আমি তো নিজেই ক্যাপাবেল না, তো ওনাদেরকে আমি কি বলবো? আচ্ছা, এই কথাগুলিকে আপনাকে মনে হয় যে কোনো মানে রাষ্ট্রনায়ক জনিত কোনো লেখা মানে বক্তব্য হলো? এটা কি মনে হয় যে কোনো সরকার প্রধান এ ধরনের বক্তব্য দিতে পারেন? উনি কিন্তু ক্যাজুয়াল ভঙ্গিতে বললেন, খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে, এবং ভঙ্গিটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে এত সহজ সরলভাবে উনি ভঙ্গিতে উনি একটা দেশ চালাচ্ছেন। কি আনন্দ, কি আনন্দ, তাই না? কিন্তু এটা তো ওনার ব্যক্তিগত না পারার, ব্যক্তিগত সাফল্য অসাফল্যের বিষয় নয়। উনি যদি না পারেন, এই মুহূর্তে ওনার করণীয় কি? ওনার করণীয় যে কি, এটা ওনাকে বললে উনি শুনবেন? উনি তো শুনবেন না। কিন্তু আমি বলি আপনাকে, দেখেন একটা জিনিস কি, আমি একটা সিম্পল একটা জিনিস বলি আপনাকে। এই যে এক ধাক্কায় অর্থ বছরের মাঝামাঝি এসে আপনি শতাধিক পণ্যের উপর ভ্যাট বাড়ালেন এবং সম্পূরক শুল্ক বাড়ালেন, কার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছেন? কার সঙ্গে? এখানে এই সরকারের আমি দুজন লোকের নাম অন্তর্ভুক্ত বলতে পারি, যে আহসান এস মনসুর এবং সালেউদ্দিন আহমেদ সাহেব। এই ভদ্রলোক, এই দুইজন লোক বিগত সরকার আমলে বিভিন্ন সময় কিন্তু ওই সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন, এবং তারা বলতেন যে সরকার কেন অর্থনীতিবিদদের কাছ থেকে পরামর্শ নেয় না। আমি ওনাদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কার পরামর্শ নিয়েছিলেন? নেন নাই? আপনারা কি নিতে পারতেন না? পারতেন তো। এই দেশটা তো অনেকেই চালাইছে রে ভাই, অনেক রাষ্ট্র, এখানে আপনার অনেক অর্থনীতিবিদ আছে, অনেক রাজনীতিবিদ আছে, আপনি কি তাদের নিয়ে বসতে পারতেন না? আপনি বিএনপিকে বলতে পারতেন না, জামাতকে বলতে পারতেন না আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, টাকা পয়সা তো আর পয়দা করা যাবে না, এটা তো নাই, ক্রাইসিস তো ক্রাইসিস। এই যে বাস্তবতাটা, আপনি এদিন বসতেন, আপনি একদিন আসেন, একটু আমরা আলাপ আলোচনা করি কি করা যায় এই অবস্থায়, বসতে পারতেন? পারতেন। ডক্টর ইউনূসের একটা আন্তর্জাতিক পরিমণ্ডল, ওনার একটা খ্যাতি আছে, একটা সুখ্যাতি আছে। প্রত্যেকটা সেক্টরে আমাদের বাংলাদেশের অনেক নাগরিক কিন্তু বিদেশে কাজ করছে, তাদেরকে নিয়ে আপনাকে টিম বানাতে পারতেন, যে পররাষ্ট্র নীতির ব্যাপারে এরকম একটা টিম বানাতে চাই, এই টিম ব্যাপারে আসবেন, কিন্তু অবৈতনিকভাবে আসবেন। ওই যে লুৎফে সিদ্দিকী নামে একজনকে বানাই দিছে, তারা কিন্তু উপদেষ্টার মর্যাদায় দিছে, তো ওইটা না, অবৈতনিকভাবে আপনারা আসেন, দেশটাকে আসেন আমরা সবাই মিলে গড়ে তুলি। দেশটাকে যদি সবাই মিলে যদি গড়ে তুলে, দেশটাকে যদি সবাই মিলে যদি সংস্কারের পথে নিয়ে যায়, সমস্যাটা কোথায়? মাহাথির মোহাম্মদ কিন্তু এইভাবেই ছিল, উদাহরণের অভাব নাই। কিন্তু আপনি কি করলেন? আপনি দেখেন আপনার তিনটা উপলব্ধি। একটা উপলব্ধি হলো আপনি এই জগতের লোক না, তারপরে সবাই বলছে দেখি চেষ্টা করে। 2 নম্বর উপলব্ধি হলো যে উনি কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়েও আনারি। 3 নম্বর হলো ওনারা মনে করতেছেন ওনারা কারো হেল্প দরকার নাই। তাহলে দেশটা কেন ভালো চলবে? কেন ভালো চলবে? যে আল্লাহ চালায়, এই তো যা চলছে এটা আল্লাহ চালাইতেছে, ওনাদের কিছু ভূমিকা কিন্তু নাই। ওনারা কিন্তু পারতেন সবাইকে নিয়ে কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে কিছুটা করতে পারতেন, ওনাদের লসটা কি হইতো? তাইলে সামনের দিকে বাংলাদেশ কোথায় যাচ্ছে আসলে? সামনে যদি ওনাদের এখনো বোধোদয় না হয়, ওনারা যদি এখনো গো ধরে থাকেন, যে ওনারা এখনো গো ধরে থাকেন যে আমরা আমাদের এই অযোগ্যতা নিয়েই চালাবো, যেমনি পারি অমনি চালাবো, আমাদের সমর্থনে তো কিছু ছাত্র আছে যারা কিছু কইলেই কয় যে আগে সংস্কার পরে নির্বাচন, বলে না, ওদের নিয়েই আমরা চালাবো, যদি ওনারা এই গো ধরে থাকেন, আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের ইতিহাসে 17 বছরে শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলাইয়া ওনাকে বেজ্জতি করার চেষ্টা তো কম করে নাই।
যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। 20 গুণ বলে দিলাম একটা কথা আপনাকে। কঠিন কথা। আলাল ভাই, সংবিধান সংশোধনের আপনি মনে খসড়া নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেটা, তো সেখান থেকে যেটা আজকে সংবাদ মাধ্যমে দেখলাম যে সংশোধনের যে সুপারিশ, এই সুপারিশগুলো বাস্তবায়নের আগেই, বাস্তবায়নটা হতে পারে এইভাবে নির্বাচনের আগেই, অর্থাৎ তারাই এটা অধ্যাদেশ জারি করে এটা তারা কার্যকর করবেন। আপনি কি মনে করেন এটা গণতান্ত্রিক হবে? না, মোটেই গণতান্ত্রিক হবে না। এটা গণতান্ত্রিক হবে না, এটা অলিগার্ক একটা সিস্টেমের মতো হবে, যে কিছু লোকেরা মিলে নিজেদেরকে যারা পণ্ডিত দাবি করে তাদেরকে নিয়ে। আপনাকে এখানে যদি ছোট ছোট উদাহরণ দেই, একজনের নাম কামাল ভাই ইতিমধ্যে বলেছেন, আরেকজনের নামও সম্মানের সঙ্গে আমি বলি, তিনি হচ্ছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব। এই দেশের মাটির সঙ্গে ওনাদের কোনো সংযোগ আছে? ছিল। ওনারা হ্যাঁ একসময় ছিল, হ্যাঁ একসময় ছিল। সেই সময়টার কথা তো ভিন্ন। সেই সময় আর এই সময় তো এক জিনিস না। এখন তো আরও 2-3টি প্রজন্ম পরিবর্তিত হয়ে তারপরে নতুন নতুন চিন্তাভাবনার উদ্ভব হয়েছে। এখন তো এমন হয়েছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় মায়ের কাছে টাকা লাগবে যখন প্রয়োজন অনুভব করতাম, চিঠি লিখলে 1.5 মাস পরে সেটার উত্তর আসতো। এখন তো ফোনে আমি এই মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে ফ্লোরিডায় অবস্থিত আমার ছেলে এবং পুত্রবধূর সঙ্গে কথা বলি, তাও সচিত্র প্রতিবেদনের মতো করে কথা বলি। সুতরাং যুগের এবং তালের তো পরিবর্তন হয়েছে। মাটির গন্ধ বা মাটির ছোঁয়া যেখানে নাই, তাদের কাছ থেকে তো সেই মাটির কল্যাণকর কোনো কিছু আপনি আশা করতে পারেন না। তার মস্তিষ্ক প্রসূত চিন্তা হয়তো অনেক কিছু হতে পারে, সেটার সঙ্গে এই দেশের মানুষের যে মিলবে এমন তো কোনো গ্যারান্টি নেই। একটা কথা কিন্তু আছে, হোয়াট ইজ পপুলার ইজ নট অলওয়েজ রাইট, অ্যান্ড হোয়াট ইজ রাইট নট অলওয়েজ পপুলার। এই দুইটাকে মেনটেন করে কিন্তু কাজ করতে হবে। কিন্তু ওনারা তো পরামর্শ নিচ্ছেন না। মাসুদ ভাই যে কথাটা বলছেন, এটা আপনার শোতে এর আগে আমি 2 বার কমপক্ষে বলেছি যে অভিজ্ঞ যারা দেশ পরিচালনা করেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়েছে এর আগে, তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে এগোন। সেই পরামর্শটা করছে তারা, এমন নমুনাও তো আমরা পাচ্ছি না। যেই কারণেই কিন্তু এই দুশ্চিন্তাটা এত বড় আকারে মাথা বেড়েছে। একটা জিনিস আছে যেটাকে বলা হয় টাই ব্রেকার ডিসিশন। ফুটবল খেলার মধ্যে যেভাবে সমান সমান গোল হলে পরে টাই ব্রেকার দেওয়া হয়, ওইরকম একটা ডিসিশন দিতে হয়, যিনি নেতা বা দলনেতা তাকে দিতে হয় টাই ব্রেকিং ডিসিশন। 2 পক্ষ কথা বলছে, এই পক্ষ কথা বলছে, ওই পক্ষই কথা বলছে, 2 পক্ষেরই 2 অংশের কথার মধ্যে কিছু কিছু জিনিস খুব যৌক্তিক মনে হয়, যে এটাকেও বাদ দেওয়া যাবে না, এই অংশটাকেও বাদ দেওয়া যাবে না। তখন যে ডিসিশনটা মাঝখান থেকে দিতে হয়, দ্যাট ইজ কল্ড টাই ব্রেকিং ডিসিশন। এই টাই ব্রেকিং ডিসিশন দেওয়ার দায়িত্বটা ডক্টর ইউনূস সাহেবকে নিতে হবে। আদারওয়াইজ তার টিমের মধ্যে অনেকে আছেন যাদের কথাবার্তা বা কর্মকাণ্ডের কিছু অংশ যৌক্তিক, বাকিটা পুরোপুরি অযৌক্তিক। মানুষের মতের সঙ্গে, চিন্তার সঙ্গে বা বিকাশমান ভবিষ্যতের সঙ্গে সেটা যায় না। এগুলোকে বাদ দিয়ে ওনাকে সেই জিনিসটা ব্যবস্থা করতে হবে। একটা জিনিস লক্ষ্য করেছেন, মাসুদ কামাল কিন্তু প্রফেসর ইউনূসের বর্তমান ভবিষ্যৎ নিয়ে একটা মন্তব্য করেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন। আপনার কি মূল্যায়ন এরকমই? না, ডক্টর ইউনূস সাহেবের ব্যাপারে চট করে কোনো মন্তব্য করা আমি যথার্থ আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তবে আমি মনে করি এই বৃত্তের বাইরে ওনার চলে এসে ওনার টাই ব্রেকিং ডিসিশন দিতে হবে, ওনার টাই ব্রেকার ডিসিশন মেকার হতে হবে একজন, না হলে এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। কারণ যারা এই উপদেষ্টা পরিষদে আছেন, এর বেশিরভাগেরই অতীত কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি না। ঘর কোনো ব্যাঙের মতো তারা বিভিন্ন জায়গায় আবদ্ধ ছিলেন, অনেকেই কেবল দৃশ্যপটে এসেছেন। কিছু কিছু লোকের তো নামই শুনিনি, এর আগে কোনোদিন, যারা কাজ করলেই হলো। হ্যাঁ, কাজ করলেই শোনেন। সেখানেও একটা বাংলা প্রবাদ আছে যে আমাকে চিনে নয়, আমাকে জেনে তারপরে আমার সমালোচনা করো। তা আমরা তো ওনাদেরকে চেনা পর্যন্ত অপেক্ষা করেছি, 4 মাস 5 মাস দেখলাম, 6 মাসের মাথায় এসে না কেবল ওনাদেরকে জানলাম। এর আগে তো জানতে পারেন নাই, এর আগে তো জানতে পারিনি, এর আগে শুধু চিনেছি। এখন জানতে পারার পর তো সমালোচনা না করে পাচ্ছি না। তাহলে এই প্রবাদের সঙ্গে মিলে যায় যে আমাকে চিনে নয়, আমাকে দেখে, আমার কাজ দেখে তারপরে আমার সমালোচনা করো। কাজ দেখেই তো এখন আমরা সমালোচনাটা করছি, এবং এটা তো দেশের ক্ষতির জন্য না, ওনাদের দুর্নাম করার জন্যও না। মানুষের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে জীবন ঘনিষ্ঠ সমস্যাকে যদি অগ্রাধিকার না দেওয়া হয়, আপনি সংস্কার বলেন, তারপরে কি বলে অন্য রিফরমেশন বলেন, বড় বড় বাগাড়ম্বর দিয়ে কি হবে? ক্ষুধার্ত পেটে কোনো তত্ত্ব কথা শুনতে চায় না।
অনেক সাধারণ মানুষ এখন আধা পেটা খেয়ে থাকে, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি। এবার মাসুদ কামালের কাছে যাই। এই তো শুনলাম সব কিছুতেই, কিন্তু একটা কিন্তু আছে, আমরা যাব কোথায় আসলে? আমাদের সব অতীতও খারাপ, বর্তমানও খারাপ, ভবিষ্যতে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ মোদি ভাই, আমি একটা কথা বলি, আপনি যাওয়ার জায়গাতে খুব বেশি একটা আসছে আমাদের কাছে তা কিন্তু না। একটা বিষয় হলো কি, আমরা তো ডক্টর ইউনূস সরকারকে ওন করি, এখনো করি, কিন্তু ডক্টর ইউনূস সরকার যদি সফল হয় তাহলে আমার তো মনে হয় যে আমার চেয়ে খুশি খুব কম লোকে হবে। আমি তো খুবই খুশি হব। কেন হব? কারণ আমরা তো এই সরকারটার উপরে ভরসা করি। আপনি তো অনেক অভিজ্ঞতা হয়েছে, আপনি অনেক কিছু দেখছেন এই জীবনে, আমরাও কম দেখিনি একদম। আপনি বলেন তো বাংলাদেশে ইতিহাস, এই ভূখণ্ডে, বাংলাদেশ বাদ দেন, এই ভূখণ্ডে এর আগে এমন কোনো সরকার কি আসছে যারা নাকি এত সমর্থন নিয়ে আসতে পারছে? দেশের প্রচলিত মানে চলমান যে রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাপোর্ট এই ডক্টর ইউনূস সরকারের উপর ছিল। প্রত্যেকটা মানুষের ডক্টর ইউনূসের সরকারের উপর ছিল। কিছু লোক পালিয়ে গেছে, যারা তাদের আলাপ, যারা পালিয়ে যায় নাই, এমন যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগকে সমর্থন করে, তারাও চাইছে ডক্টর ইউনূস সরকার সফল হোক, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হোক, তারাও চেয়েছে। কিন্তু এই যে সমর্থন, এই সমর্থনের ভার বহন করার মতো ক্ষমতাই এই সরকারের ছিল না। এটা সবচেয়ে আনফর্চুনেট। এবং এটা যে তাদের নাই, এটা কে কবে বুঝছে আমি জানি না। আমি কিন্তু প্রথম দিনই বলছি, যখন উপদেষ্টা পরিষদ গঠন করলেন না, এই নামগুলি দেখে আমি বুঝছি যে এইগুলি ক্যাপাবল লোক না। একটা বিপ্লবী যে সরকার, এটা তো একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার গঠন হয়েছে না। তো গণ অভ্যুত্থানের চেতনা, এই যে উনি প্রথম যখন আপনার 17 জন না 19 জনকে নিয়ে করলো, তারপরে আরো 3 জন 21 করলো, 24 করলো, কত কিছু করলো, একটা গণ অভ্যুত্থানের সরকারের যে চেতনাটা, যে চিন্তাটা, যে ভাবনাটা থাকা দরকার, তাকে এই উপদেষ্টাদের মধ্যে শতকরা 80% উপদেষ্টা ধারণ করে না। তারা জীবনেও জানতো না তারা এই কাজে দায়িত্ব পাবে, তাদের মিনিমাম প্রিপারেশন ছিল না। এমনকি যারা আন্দোলন করছে, আপনি একটা কথা ভাবেন, যখন আন্দোলনটা হয়, চূড়ান্ত পর্যায়ে আন্দোলনটা, তখন যাই যদি আপনি একজন আন্দোলনকারী একজন লোককে বলতেন যে ভাই তুমি আন্দোলন ঠিকঠাক মতো করো, তুমি যদি করতে পারো তাহলে এই নূরজাহান বেগমকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বানাবো, তার হাতে আমরা স্বাস্থ্যের সমস্ত দায়িত্ব দিয়ে দিব, অথবা বিধানচন্দ্র রায় পোদ্দার একজন আছে, ওনাকে আমরা মন্ত্রী বানাবো, আরেকজন আমেরিকায় থাকে, তাই আমেরিকা থেকে ডেকে আনবো, উনি 7 দিন পরে এসে শপথ নেবেন, তারপরে তার হাতে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্ব দেব। যদি বলতেন, ওই ছেলে অথবা ওই মেয়ে অথবা ওই বৃদ্ধা যেই হোক, ওইখানেই থেকে উঠে আসি ঘরে ব্যাক করতো যে এই আন্দোলন আমার করা দরকার নেই, আমি এদের জন্য আন্দোলন করব না। অথচ আপনি তাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছেন এইগুলি সমাধান করার জন্য। তারা পারতেছে না, বুঝতেছেন, তারপরে তাদেরকে সরাচ্ছেন না কেন, চেঞ্জ করছেন না কেন? কারণ আপনার আত্মসম্মানে লাগতেছে যে আমি ডক্টর ইউনূস, আমি এদের নিয়োগ করেছি, আমি ভুল করলে ভুল, এটা দিয়ে আমি করব। আপনি পারবেন না, আপনি পারছেন না, কিন্তু আপনার হুঁশ হচ্ছে না। কেন হুঁশ হচ্ছে না? কারণ আপনি একজন অহংকারী মানুষ। বেসিক্যালি ওনার মধ্যে আচার আচরণে কথাবার্তা কিন্তু খুব বিনয়ী ভাবটা আসে, কিন্তু কাজ করবেন উনি একজন অহংকারী মানুষ। অহংকারটা খারাপ না, যদি আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি থাকে। আপনার সেই ক্যাপাবিলিটি নাই। দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি বলেন এই সরকার, আমি বলেন আপনি গত কয়েক মাসে, গত অগাস্ট থেকে পর্যন্ত আপনি যে কোনো একজন লোককে ডেকে জিজ্ঞেস করেন, ভাই এই কয়েক মাসে তুমি কী পাইছো যেটার জন্য তুমি হ্যাপি? ও বলবে একটা জিনিস পাইছি। কী পাইছি? এখন আর হাসিনাকে দেখতে হয় না, হাসিনা দেশ ছেড়ে ভাগছে। এটা হলো আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরগুজার করি। ইউনূসের কথা কিন্তু কেউ বলবে না, আল্লাহর কাছে ধন্যবাদ জানাবে যে হাসিনা তুমি বিদায় করছো। তো ইউনূস আপনার কী দিল ভাই? নাথিং। এমনকি মানুষের মধ্যে প্রত্যাশাটাও দিতে পারে নাই যে উনি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, খুব ভালো একটা নির্বাচন দিবে, এই প্রত্যাশাটাও উনি মানুষের মধ্যে দিতে পারছে বলে আমি মনে করি না। পারে নাই তো। তো এই জিনিসটা আপনি যে বলেন তাহলে উপায়টা কী? হ্যাঁ, উপায় একটা আছে। উপায় হলো এখনও সময় আছে, ওনার উচিত হবে যে যত দ্রুত সম্ভব একটা খুব ভালো নির্বাচনের দিকে মনোনিবেশ করা, যে আমি কিভাবে একটা ভালো নির্বাচন করতে পারি। ওই প্রদেশ বাদ ওগুলি চিন্তা করার দায়িত্ব না,
4টা না 5টা প্রদেশ, এই চিন্তা করে আপনার সময় নষ্ট করা দরকার নেই। আসলে কিভাবে একটা ভালো নির্বাচন দেওয়া যায়, ওনাকে এই চিন্তার দিকে মনোনিবেশ করতে হবে এবং করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে উনি যদি চলে যান উনি ভালো করবেন। উনি যত দেরি করবেন না তত বদনাম হতে থাকবে। যারা নির্বাচন দাবি করে আগে নির্বাচন সংস্কারের আগে যারা দাবি করে তারা দেশের শত্রু, এই কথাও তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ বলতেছে তো, অনেকে বলতেছে, তাদের চিন্তা থেকে বলতে, তাদের আবার আরেক ধান্দা আছে। ধান্দা কিন্তু সবারই আছে। বিএনপি যখন বলে তাড়াতাড়ি নির্বাচন চাই, বিএনপি একটা ধান্দা আছে না? আছে তো। ওই ধান্দাটা কি? যে আমি ক্ষমতায় যেতে চাই। যারা বলে না আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ধান্দাটা কি? এটাকে যতটা বিলম্বিত করা যায়, বিলম্বিত হলে আমি আমার দলটাকে গুছাই নিতে পারবো সারা দেশে, তাদের এই ধান্দা সবারই আছে। আর আমার ধান্দাটা কি? আমার ধান্দা হলো আমি অথর্বদের হাত থেকে আপাতত মুক্তি চাই। কারণ আজকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যত খারাপ পলিটিক্যাল গভর্নমেন্টই হোক, একসঙ্গে শতাধিক পণ্যের দাম বৃদ্ধির প্রক্রিয়া কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট যাওয়ার সিদ্ধান্ত না, সাহসী পেত না। তারা চিন্তা করতো যে 5 বছর পরে জনগণের কাছে আমার জবাবদিহি করতে হবে। এতে তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, আমার ইচ্ছে হলো আমি বাড়াই দিলাম। আমি তো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলছি। এখন দেশ যদি আপনি এভাবে চালান যে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে চলবে, যে হাত দিয়ে দেখি কারেন্ট আছে কিনা, এটা হয় না। এই আদাল ভাই, এই সংকটের সমাধান কি শুধু নির্বাচন না অন্য কিছু? না, এই সংকটের অন্যতম হচ্ছে নির্বাচন। কারণটা হচ্ছে কি, আপনি 71-এর মুক্তিযুদ্ধ যদি দেখেন, সেখানেও কিন্তু আমাদের ভোটের অধিকারকে তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধের মতো রক্তাক্ত অধ্যায় আমরা অতিক্রম করে এসেছি। তার পরবর্তীতেও আপনার 2014 থেকে 2018, 2024 3বার ছক্কা মেরেছে আওয়ামী লীগ একতরফা করে। তো লুডু খেলায় 3বার ছক্কা মারলে নাকি পোক্কা হয়। তো 3 ছক্কার পরে পোক্কা হয়ে তারা এখন গায়েব হয়ে চলে গেছে। তো এই যে জিনিসটা হয়েছে, এটার মধ্যে থেকে যেটা দেশের যে ক্ষতিটা হয়ে গেছে বা এখনো যেটা হচ্ছে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। একজন সাধারণ নাগরিক হিসেবেও এটা মেনে নেওয়া যায় না। এই কারণে আমাদের এত আর্জি, এত বারবার এদের সঙ্গে কথা বলা। সত্যি কথা বলি, আমার কাছে কেন যেন মনে হয় যে উপদেষ্টা পরিষদের কিছু কিছু ব্যক্তিদের আচার আচরণে মনে হয় যে ওনারা বোধহয় সকালবেলা হই হুল্লোড় করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কয়েকটা বাস ভর্তি করে কোনো একটা নির্দিষ্ট জায়গায় গেলেন, পিকনিক করলেন, সন্ধ্যার পরে ক্লান্ত হয়ে সারাদিনের উল্লাস আনন্দ ক্লান্ত হয়ে বাড়িতে আবার ফিরলেন, পরদিন আবার আর এক স্পটে চলে গেলেন। এরকম মনে হচ্ছে আমার কাছে, খেলো মনে হচ্ছে জিনিসটা। আর আরেকটা জিনিস আপনাকে আমি এ প্রসঙ্গে বলি, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। লেখকের নাম পেরিচাঁদ মিত্র, ওনার ছদ্মনাম ছিল টেকনাথ ঠাকুর। তো ওইটা ছিল একটা ব্যতিক্রম বাংলা সাহিত্যে প্রথম, যে সাধু ভাষার সঙ্গে চলিত ভাষা মিশ্রণ করে উনি এই উপন্যাসটি লিখেছিলেন, বাংলা ভাষার প্রথম উপন্যাসটি, যে কারণে ওটা নিয়ে এখনও কিন্তু আলোচনা হয়। তো ডক্টর ইউনূস সাহেব কিন্তু ওই রকম একটা অবস্থার মধ্যে এখন পড়েছেন। মানুষ 2 সময় সাধারণত চুপ থাকে, যখন কিছুই বলার থাকে না, বিরক্ত, অথবা যখন বলতে বলতে ক্লান্ত, যে কোনো কাজ হচ্ছে না, তখনও চুপ করে যায় যে কী করবো, কিছু তো হচ্ছে না। সাধারণ মানুষ কিন্তু এখন এই অবস্থায় আছে। কিন্তু আসার কথা হলো সেইটা যে আমরাই কিন্তু হতাশ হয়ে পড়ে গেছি এর আগে বিভিন্ন সময়। এই জাতির ইতিহাস দেখলে বলবেন, কোমর ভেঙে গেছে, হাঁটু ভেঙে গেছে, ক্লান্ত হয়ে পড়ে গেছি, বিরক্ত হয়ে পড়ে গেছি, আবার কিন্তু আমরা উঠেছি, আবার আমরা ওভারকাম করেছি। সেই জন্য আমি বলবো যে যত কিছুই থাকুক, ইনশাল্লাহ উই শ্যাল ওভারকাম। এডিটোরিয়াল মোটামুটি না, এটা কি কিছু একটা আশা নিয়েই তো মানুষকে বাঁচতে হয়। তা তো ওটাই, আশা ছাড়া আপনি তাহলে বাঁচবেন কেন, বাঁচবেন কিভাবে? তো আমার ধারণা যেটা, সেই জিনিসটা হলো যে এখন যেভাবে চলছে, এখন মানুষ কিন্তু আসলে একটা মানে এটাকে ঠিক স্বস্তিকর মনে করছে না। বর্তমানে এই চলাটাকে মানুষের পরিবর্তন চাচ্ছে, সবাই যার যার মতো কথা বলছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো সময়ে কোনো কিছু ফুরে যায় না। এখনও কিন্তু এই সরকারের প্রতি সকল পলিটিক্যাল পার্টির এক ধরনের সমর্থন এখনো আছে। তো এই যে সমর্থনটা আছে, এই জিনিসটা ডক্টর ইউনূসকে উপলব্ধি করতে হবে। দেখেন, নূরজাহান বেগমের নাম আজকে থেকে 2 বছর পরে কেউ মনে করতে পারবে না, কেউ পারবে না। কিন্তু ডক্টর ইউনূসের নাম কিন্তু আজকে থেকে 20 বছর পরে মানুষ উচ্চারণ করবে যে তুমি সুযোগটা পেয়ে কি করছিলা। তো সেই সুযোগটা কিন্তু পেয়েছে এই দেশের কোনো জাতি। বঙ্গবন্ধু দেশ স্বাধীনতার পরে এসে নিয়া এত বড় নেতা, উনি কিন্তু মানে সবার সমর্থন পায় নাই। আপনার মনে আছে, জাসদ এক মুহূর্ত শান্তিতে ঘুমাতে দেয় নাই,
কিন্তু ওরা তো শান্তি আর শান্তি। তো উনি খালি সিদ্ধান্তটা নেবেন, এবং ওনার আরও সুবিধাটা কি, ওনার তো এখানে থাকার ইচ্ছা নাই। উনি যে লোকগুলিকে আনছেন এই লোকগুলির সম্পর্কে কিছু কিছু জানি, এদের কারোর এবং দু একজন ছাড়া মোটামুটি কারোর কিন্তু থাকার ইচ্ছা নাই। থাকবে কীভাবে, তাদের তো বয়সও পড়ে গেছে, তারা জানে দুনিয়াতেই থাকতে পারবো না, আর এখানে কি থাকুক, তো বয়স তো হয়ে গেছে ভাই, তো তাদের তো থাকার ইচ্ছা নাই। তাহলে কোনো ইচ্ছাই তো আপনার নাই, এখন কাজটা করেন, নিজে না পারেন কাজটা করান। আপনি ভাবেন যে একটা কথা গেলে, আমি সিম্পল একটা কথা বলি, একটা দেশের বছরের প্রথমে গত 15 বছর ধরে চলে আসতেছে যে বছরের প্রথম দিন একটা বই উৎসব হয়, এইবার সেটা হলো না তো। ওই মন্ত্রী মানে ওই উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হলো আপনি কবে নাগাদ সবগুলি বই দিতে পারবেন, উনি উত্তর দিল আমি বলতে পারবো না। এই যে উত্তরটা যে আমি বলতে পারবো না, এটা কোনো সেন্সিবল অ্যান্সার হতে পারে? তারপরে উনি আসলে জানেই না, বলতে পারবেন, বলতে না পারার কি, তুমি বলুক আমি ডিসেম্বরের 30 তারিখে বই দেবো, বলুক, তাও শুনি আমরা। উনি বলতেই পারবেন না, সৎ লোক, মিথ্যা বলবেন না, আসলে উনি বলতে পারবেন না। তা আপনি যদি বলতেই না পারেন ভাই, তো চেয়ারটা আপনি হোল্ড করে আছেন কেন? আপনার কি আত্মসম্মান নাই? আপনার আত্মসম্মান নাই? আপনি জানেন না এটা বলা আপনাকে, আপনি কি বলবে? বাংলাদেশের ইতিহাসে খুব অল্প সংখ্যক মানুষ, আপনি যেটা বলতে চাচ্ছেন, এরা পদত্যাগের কালচারই তো নাই বলে তোমাদের কাছে আশা করি যে ওনারা তো ওই ট্র্যাডিশনাল লোক না। ওয়াহিদুদ্দিন মাহমুদকে তো আমি মানে সাংবাদিকতা শুরু থেকেই দেখে আসছি, একটা অসাধারণ ভালো মানুষ। আমি তো ওনার কাছে ওটাই আশা করছিলাম। অথবা উনি ইউনুস সাহেব কি বলতেন যে ভাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমি নিতে পারবো না, এটা আমার কাজ না। আসলে সবাই তো সব কাজ পারবে না, পারবে আপনি যত বড় সাংবাদিকই হন, আপনার বাসার টেবিল ভেঙে গেছে, আপনি ওটা খুঁটি লাগাতে পারবেন? পারবেন না তো, ওটা আপনার কাজ না তো, ওটা কার্পেন্টারের কাজ, তাই না? আপনার টয়লেট জাম হয়ে গেছে, আপনি পারবেন না তো, ওটা তো আরেকজনের কাজ। তো এক একটা কাজের তো একটা আলাদা আলাদা পেশা তো আছে, এই জন্য অবশ্যই এটা তো আপনার কাজ না, আপনি আমাদের গেছেন কে? কিন্তু মাসুদ, সবাই বলেন যে এই টক শো যারা আসে এরা খালি সরকারের সমালোচনা করে, আমাদের সহ। তো এটা কেন মানুষের? এটা বলি আপনাকে, এটা আমাকেও বলো, আমাকে বহু জায়গায় শুনতে হয়। বিষয়টা হলো কি, যারা বলেন তারা ঠিকই বলেন। আমি যদি সরকারের এখানে প্রশংসা করি, কি বলবে আমাকে? তুমি সরকারের দালালি করো। এখন আমি সরকারের দালাল আর আমি সরকারের সমালোচক, আমার জন্য কোনটা আরামদায়ক? আমি আরামদায়ক পথটা বেছে নিচ্ছি। কথা সহজ। মিশরের রানী ক্লিওপেট্রা খুব আয়েসি বিলাসী জীবনযাপন করতেন। তো ক্লিওপেট্রার চরিত্রে অভিনয় করেছিলেন খুব প্রখ্যাত অভিনেত্রী হলিউডের এলিজাবেথ টেলরকে ওই ছবির শুটিং চলাকালীন সময় 65 বার তার পোশাক পরিবর্তন করতে হয়েছে গ্রীষ্মের কারণে। এখন এই পোশাক পরিবর্তন করেও যদি ওনারা একটা যথার্থ জায়গায় যেতে পারতেন, ক্লিওপেট্রা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, এত হিট হয়েছিল ছবিটা। এই 65 বার পোশাক পরিবর্তন করার পরও যদি ওনারা একটা বাংলাদেশি রেকর্ড করতে পারতেন যে না, জাতিকে একটা ভালো জায়গায় রাস্তায় উঠিয়ে দিয়েছেন, আমরা অবশ্যই স্যালুট করব। সমালোচনা এখানে করি ওনাদের শুদ্ধতা বিশুদ্ধতা আনয়নের জন্য, আমাদের উপকারের জন্য না। শুরুটাই যখন এলোমেলো এই অবস্থা, যখন এটা হজবরল অবস্থা, এতে এদের সময় আরও বেশি দিলে কি কোনো উপকার হবে? না, কোনো উপকার হবে না, সেটা ইতিমধ্যে পরীক্ষিত। এই জন্য ওনাদের উচিত যে আদর করে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যে ভাই আপনারা মোটামুটি একটা তারিখ ঠিক করেন, একটা নির্বাচিত প্রতিনিধিদের কাছে আমরা ক্ষমতাটা প্রত্যার্পণ করে চলে যাই, এবং লজিক্যালি বলেন প্র্যাকটিক্যালি বলেন একটা নির্বাচিত সরকারের যত ধরনের উইপন থাকে সব রকমের পদক্ষেপ নেয়ার, ভালো খারাপ সবগুলোই, সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের থাকে না। বা এই সরকারের তো আরও কম, কারণ ওনারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন সেনাবাহিনীকে। ওনাদের নিজেদের মধ্যে টিমে যারা আছেন তাদের অনেকেরই পুঁথিগত বিদ্যা ছাড়া আর কোনো তেমন অভিজ্ঞতা নাই। একটা ক্লাব পরিচালনা করেছেন এমনটাও আমরা শুনিনি, এরকম অনেক লোকও আছেন। তো তাদেরকে দিয়ে এরকম একটা সমস্যা সংকুল দেশ পরিচালনা করতে অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া মানে জাতির জন্য বিপদ ডেকে আনা। যারা কোনোদিন নির্বাচনই করেন নাই তারাই নির্বাচনের সংস্কার করার পরামর্শ দিচ্ছে, নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তারা। হ্যাঁ, তাহলে কি করে? কেউ নির্বাচন পর্যবেক্ষণ করেছেন, এমন উপদেষ্টা আছেন। এবং ওনারা এই হাসিনা নির্বাচনকে সার্টিফাই করছেন যে ভালো নির্বাচন হচ্ছে। আচ্ছা, এমনও আছে এখানে। তাই? হ্যাঁ, ব্রতি কি করছে দেখেন তো।
খালি ভাই আমরা তো একটু ঝামেলা হয়েছিল 18-তে, এরপরে বদলে গেল। হ্যাঁ বদলে গেল সেটাই। আমরা তো এখনো স্মৃতিভ্রষ্ট হই নাই, ওই পর্যায়ে তো যাই নাই। দেখতে চোখের সামনে তো, এরা কারে চিনি না, কার অতীত জানি না, বলি না কিছু যে এই সরকারকে ভালোবাসে, এই জন্য বলি না। একজন তো আমাদের খুব মানে আমাদের কলিগ, সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে আমাদের কলিগ, তিনি তো প্রেসের সামনে যখন কথা বলেন তখন শুনি যে আমার পরিবারের সদস্যরাই বলে যে কী ব্যাপার, উনি কি দীপু বোনের স্টাইল ফলো করছেন নাকি? ঘাড় একবার এদিকে কাত করেন, একবার এদিকে কাত করেন, একবার এভাবে করেন, একবার একটু মুচকি হাসি দেন। বুঝি না আর কি, আসলেই বুঝি না। যদি মানুষের চাহিদার বা মানুষের তাগিদের চাপের মধ্যেই থাকে, সে লোকটা তো এত প্রফুল্ল থাকার কথা না, বা সেই টিমটারও এত প্রফুল্ল থাকার কথা না। শুরুতে আপনি বলেছিলেন যে বাংলাদেশ এটা ক্রস রোডে দাঁড়িয়ে, বলেছিলেন? বলেছি। কি অর্থে বলেছেন আপনি? বলেছি যে বাংলাদেশে এখন একটা মিশ্র একটা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে দেশ অতিক্রম করছে। কারো কারো মনে একটা চমৎকার সুযোগ আছে যে এই সরকার যদি কোনো রকম ফেল করে আর আমাদের কাছে সাহায্য চায়, আমরা তখন ওনাদেরকে সব রকম ব্যর্থতার পরেও সাহায্য করব, করে আমরা ক্ষমতায় যাব। সত্যিকার অর্থে নির্বাচনের মাধ্যমে তো আমাদের দেশ পরিচালনায় যাওয়ার সুযোগ নেই, সুতরাং আমরা একটা আনহোলি অ্যালায়েন্স এখানে করি, এরকম একটা দিক আছে। আরেকটা দিক আছে, যার মানুষ ভোটাধিকারের জন্য লড়াইটা করেছে, সে লড়াইয়ের নেতৃত্ব দানকারী দলটা হচ্ছে বিএনপি এবং এর সঙ্গে এর বন্ধু সংগঠনগুলো যারা আন্দোলনে ছিল, তারা একটা প্রত্যাশা নিয়ে আছে যে নির্বাচনটা হলে পরে যেখানে যেটুকু দুর্বলতা বা ত্রুটি আছে এটাকে আমরা ঠিক করতে পারবো, কারণ আমরা তো জনগণের সমর্থন নিয়েই আসবো, প্রকাশ্য সমর্থন নিয়ে। আর এই টিমের মধ্যে আমলাতান্ত্রিক নির্ভরতা এত বৃদ্ধি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, আমলারা এখন মনে করছে যে আমরাই সবচেয়ে বড় শক্তি, আমাদেরকে ছাড়া এই সরকার চলতে পারছে না, কারণ এদের দৌড় কত দূর আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। তো এখানেই তো তিনটি পথ এক জায়গায় এসে একটা সাংঘর্ষিক অবস্থার তৈরি হয়েছে। ওই জন্য আমি বলেছি যে ক্রস রোডে আছে, এই সঙ্গে মানুষের জীবনের দুর্ভোগ দুর্বিষহ সেটারও একটা পথ ইতিমধ্যে তৈরি হয়েছে। চারটা রাস্তার মিলনস্থল হয়েছে বলে বলছি যে ক্রস রোডে আছে। কেউ কেউ আবার গৃহযুদ্ধের কথা বলছেন, না সেটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, বরঞ্চ এটার কোনো বেসিস আছে না, এটার কোনো বেসিস নেই, বরঞ্চ ওইটা আমি যেটা বলেছি ওইটা যে মানুষ যখন বেশি হতাশ হয় তখন মানুষ চুপ হয়ে যায়, আর বেশি অত্যাচার হলেও মানুষ তখন চুপ হয়ে যায়। এই দুইটা জায়গার যে কোনো একটা পরিস্থিতি সামনে হওয়ার তো আশঙ্কা আমি দেখতে পাচ্ছি। মাসুদ, কি গৃহযুদ্ধ? আমি জানি না, আমি দেখি কাগজে দেখি তো, আমি সেটাই বলছিলাম। এটা হলো ওই একজন উপদেষ্টা আছে না, আধ্যাত্মিক উপদেষ্টা, আধ্যাত্মিক উপদেষ্টা হলো আধ্যাত্মিক বাণী। ওনার সম্পর্কে আমি একটা কথা বলছিলাম, সেটা হলো কি জানেন, মানে এটা আসলে মানে প্রবাদী আছে একটা, হুমায়ুন আজাদ বলে গেছে যে এক বই পড়া পাঠক সম্পর্কে সাবধান, এটা খুব বিপজ্জনক হয়ে যায়। তো আর এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না। না যাই হোক, আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, কিন্তু এখন যেটা বলতে চাচ্ছিলাম মাসুদ, এটা ঠিক, যেটা আপনি বলতে যাই অসম্পূর্ণ রয়ে গেল। আপনি এক কথাই আমাকে কি করে দিলেন যে না, আমি সমালোচকের দৃষ্টিতেই আছি, আমি সমালোচকই, কিন্তু তারপরেও এই টক শো কেন? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, সিম্পল একটা কথা বলি, সেটা হলো কি, ধরেন জিনিসপত্রের দাম বাড়লো আজকে, তো আমি কাকে দায়ী করব? সিপিবিকে? সিপিবির কোনো দায়িত্ব আছে জিনিসপত্রের দামের ব্যাপারে? নাই তো ভাই। তাহলে আমি তাকেই দায়ী করব যার উপর আমি ভরসা করেছি। আমি কার উপর ভরসা করেছি? সরকারের উপর। তো আমার যে ক্রাইসিস, আমার যে সংকট, তার জন্য যাকে আমি ভরসা করেছি তাকে আমি বলবো, ভাই তুমি তো মেটাতে পারলে না। বা একজন সাংবাদিকের কাজ কি? এটাই তো করা, আমার তো কাজ এটাই করা, সমালোচনা করা, আমার কাজ প্রশ্ন করা। এখন প্রশ্ন করলে যদি আপনার গায়ে লাগে তাহলে বুঝতে হবে আপনার কাছে উত্তরটা জানা নাই, আপনি উত্তর কমন পায় না, প্রশ্ন কমন পায় নাই, তো আনকমন প্রশ্ন করে আমার কাজ। ছোটবেলায় পরীক্ষা খারাপ করতাম না, আপনি বলতে প্রশ্ন কমন পড়ে নাই। আপনি বললেন যে প্রশ্ন করার কি তো আমরা দেখেছি, এটা আমাদের নিয়তি, কি করব? হ্যাঁ, আপনার ফ্রন্টলাইন তো আপনার এই টকশো বন্ধ করে দেওয়া হয়েছিল না, এই প্রশ্ন করে আপনি চালাতে পারেননি। অবস্থাটা এমন দাঁড়িয়েছিল, ওই যে টকশো সম্পর্কে বললেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে, একটা উদাহরণ দেই আমি। বলেন। ওই 5 তলা থেকে একজন ডাকছে, নিচ থেকে ফেরিওয়ালা যাচ্ছে, তাকে ডাকছে, এই লেবু, এই লেবু। ওই লোকটার কাছে লেবু ছিল, এই লেবু, এই লেবু। 3 তলায় এক সুন্দরী মহিলা ব্যালকনিতে এসেছেন কাপড় শুকিয়ে রইতে। তিনি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে পুলিশ নিয়ে ডেকে আসলেন যে ওই পাশ থেকে, ওখান থেকে আমাকে টিজিং করছে, বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ। তো ও তো বলছে এই লেবু, এই লেবু। এখন আমরা বলি একটা, ওনারা যদি শোনেন আর একটা,
তাহলে তো আমাদের কিছু করার জেলে নাই। যাওয়ার কোনো উপায় নাই। হ্যাঁ, কোনো উপায় নাই তো। উপায় সাধারণ মানুষ যদি বলা শুরু করে দেয়, সেই অস্থিরতাটা আমরা চাই না। সুতরাং আমরা মনে করি যে মানুষের জীবন ঘনিষ্ঠ সমস্যাগুলোর দিকে যদি হাত দেয়, একটা দ্রব্যমূল্য সমস্যাটাই যদি নিরসন করতে পারতো, দ্রব্যমূল্যের যে ধাপে ধাপে বৃদ্ধি, এরপর রমজান তো একদম দরজায় করা নাড়ছে। রমজানে তো অসাধু ব্যবসায়ীরা আর এক দফা এটা বাড়াবে, আর ওনারা বলবেন আমাদের হাতে ম্যাজিক নাই। একজন তো বলেছেন অলরেডি আমাদের হাতে ম্যাজিক নাই। তো মানুষ তো ম্যাজিক দেখার জন্যই আপনাদের উপর আস্থা রেখেছিল, আগের ম্যাজিশিয়ানদেরকে বিদায় দিয়ে। অপেক্ষা করেন, এখনো তো সময় আছে। হ্যাঁ, তা তো আছে। অপেক্ষা করবো, অপেক্ষা করতে করতে শিকড় গজিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। মাসুদ কামাল, শেষ করতে হচ্ছে আমাকে। অনেক ধন্যবাদ আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।